ভূত প্ল্যানেট। আজ আপনারা শুনবেন নবনীতা মণ্ডলের লেখা গল্প ড্রিম ক্যাচার। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। লেখিকার জন্ম 1994 সালের 13ই অক্টোবর। রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে শিক্ষকতা পেশার সাথে তিনি যুক্ত। 4 ডাইমেনশনস নামে একটি এডুকেশনাল সেন্টারের কর্ণধার তিনি। এর পাশাপাশি সমান তালে চলে তার লেখালেখির কাজ। ফেসবুকের অতি জনপ্রিয় ভূত ভূতুম গ্রুপের বিভিন্ন ইভেন্টে তার লেখা প্রকাশিত হয়। তার ছোট গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য অবিকল, সীমন্তিনী, রাজবন্দিনী ইত্যাদি। ড্রিম ক্যাচার গল্পটিও ভূত ভূতুমের একটি ইভেন্ট থেকে আমরা সংগ্রহ করেছি। শুরু হচ্ছে আজকের গল্প ড্রিম ক্যাচার। Congratulations, you are pregnant. All the test reports are okay. থ্যাংক ইউ ডক্টর। Listen very carefully. As you are a single mother, please go to your parents. ওনারা নিশ্চয়ই তোমার টেক কেয়ার করবেন। আর্লি স্টেজটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আই নো, কিন্তু আপনি তো জানেন অফিসটা আমার বাড়ি থেকে একদম কাছেই। মায়ের কাছ থেকে এত দূর জার্নি করা আমার শরীর পারমিট করবে না। বাট তোমার ওই অ্যাপার্টমেন্টে তো লোকজনও তেমন নেই। একটা নেইবার থাকলেও দুটো ফ্লোর না নামলে তো কাউকে। ডক্টর রয়, আপনি শুরুর দিন থেকে এতটা সাপোর্ট না করলে আজকে এত বড় রেসপন্সিবিলিটি নেবার মতো সাহস আমার হতো না। এবার আমি নিশ্চয়ই বাকিটা পারবো। আপনি শুধু আশীর্বাদ করুন। ঈশ্বর তোমার মঙ্গল করুন। প্রৌঢ় ও বিচক্ষণ ডাক্তার রায়ের পায়ে হাত রাখে 33 বৎসরের অমানিশা দত্ত। চেম্বার থেকে বেরিয়ে একটা ক্যাব বুক করে একটা রোটারির সামনে দাঁড়িয়ে অমানিশা। শহর জুড়ে অল্প অল্প শীতের আমেজ। শেষ বিকেলের মোলায়েম কমলা সৌরকিরণ তার দেহে মনে একটুকু উষ্ণতা ছড়িয়ে দিয়ে যাচ্ছে। ক্যাবটাকে হাত নেড়ে ডাকলো, সঙ্গে সঙ্গে ফোনটাও বেজে উঠল। এক হাতে ক্যাবের দরজাটা খুলতে খুলতে অন্য হাতে ফোনটা রিসিভ করতেই একজন মহিলার উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। আরে মাথাটা কি তোর খারাপ হয়ে গেল? মাকে ওসব কি ভুলভাল বুঝিয়েছিস তুই? কাকিমণি প্লিজ, সব বিষয় নাক না গলালে তোমার চলছে না। না দাদা, আপনি চলুন। তুই কোথায়? এই তো ডক্টরের চেম্বার থেকে ফিরছি। শোন, দিশা আজকে যাবে বলছিল তোর বাড়ি। তোর সাথে নাকি কি কথা আছে। তোকে ফোনে পাচ্ছিল না, তাই আমাকে করেছিল। এবার একটু ভালো লাগে অমানিশার। দিদিভাই আসবে ভেবেই মনটা আনন্দে ভরে ওঠে। ও, কবে এলো দিদিভাই? এই তো আজ সকালেই এসেছে। আচ্ছা, এখন রাখছি, খুব টায়ার্ড লাগছে, পরে করবক্ষণ। বলেই ফোনটা কাকিমণির মুখের ওপরেই কেটে দেয় ও। কাকিমণি এমনিতে ভালোই, তবে ওই যা হয়, আগেকার মানুষ সব বিষয়ে একটু বাড়াবাড়ি রকমের নাক গলিয়ে বসে থাকেন। রান্নার সরঞ্জাম তেমন আছে কি? আজকের দিনটা বরং রেস্টুরেন্ট থেকেই খাবার আনিয়ে নেবে ওরা। দিদিভাইয়ের সঙ্গে অনেক কথা আছে। প্রথম প্রেগন্যান্সি, তাও এরকম একা একা থাকা। ভয় যে করছে না তা নয়, কিন্তু এই ফেজটা ভয় নয়, বরং আনন্দ করেই কাটাতে চায় ও। দিদিভাই ফোন করেছিল 8টার মধ্যে এসে পড়বে। জোম্যাটো থেকে খাবারগুলো দিয়ে গেছে কিছুক্ষণ আগেই। ফিশ ফিঙ্গারগুলো এখনও গরমই আছে। সামান্য একটু চা বানিয়ে নিয়ে দুটো ফিশ ফিঙ্গার আর একটু কাসুন্দি প্লেটে ঢেলে ব্যালকনিতে এসে বসলো অমানিশা। আপামোর বাঙালির কালী পুজোর রেশ এখনও কাটেনি। কালো আকাশের বুকে ফিনকি দিয়ে সোনালি আলোর বিন্দু জ্বলে উঠছে মাঝে মধ্যেই। আশেপাশে তেমন বহুতল নেই, যেগুলো আছে বেশ অনেকটা দূরে। তাদের ছাদগুলো থেকে লাল গোলাপি রংমশালের মতো আবছা আলো ভেসে আসছে।
সেদিকে কতক্ষণ তাকিয়েছিল জানে না নিশা। হঠাৎই কলিং বেলটা বেজে উঠতে চমকে ওঠেও। ব্যালকনিতে আধখানা ঠান্ডা ফিশ ফিঙ্গার আর হাফ কাপ চা ফেলে রেখে দরজা খুলতে যায় ও। কেমন আছিস বাবু? আলতো আলিঙ্গনে অমানিসাকে জড়িয়ে ধরে বিদিশা। অমানিসার একমাত্র দিদিভাই, খুড়তুতো হলেও দুই বোন মনের খুবই কাছাকাছি। এই তো ভালোই আছি দিদিভাই, খুব এক্সাইটেড জানিস, তবে একটু নার্ভাসও লাগছে। ভয় পাস না একদম, সবটা ঠিক হয়ে যাবে। এইটা কি রে? বলেই বিদিশার হাতের একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্যাকেটের দিকে আঙুল দেখায় নিশা। এই তো তোর জন্যই তো আনলাম। তোদের অ্যাপার্টমেন্টের নিচে একটা বাচ্চা কতগুলো খেলনার এইটা নিয়ে বিক্রি করছিল। এখানে বাচ্চা? এদিকে তো তেমন কেনার কেউ নেই, আর ছোট কোনো বাচ্চাকেও তো কখনো চোখে পড়েনি। ছাড় তো, ড্রিম ক্যাচারটা কি সুন্দর দেখ। দিদিভাইয়ের হাতের দিকে কয়েক সেকেন্ড তাকিয়েই মুগ্ধ হয়ে যায় নিশা। নীল কালো সুতোয় নকশা করা একটা সুন্দর ড্রিম ক্যাচার, বেশ বড় একটা সার্কেল থেকে যত্ন করে বিশেষভাবে বানানো হয়েছে। মাকড়সার জালের মতো সেই বুননের মাঝে মাঝে নীল কালো পাথর বসানো, নিচের দিকটায় একগুচ্ছ ফিনফিনে কালো পালক ঝোলানো রয়েছে। অদ্ভুত সুন্দর। দিদিভাইয়ের হাত থেকে জিনিসটা নিজের হাতে নেয় নিশা, তারপর উল্টে পাল্টে দেখতে থাকে। দিদিভাই ওদিকে বলে চলে, তোর মাথার কাছে জালনার কোনটায় আজই একটা পেরেক লাগাবো, তারপর ওটা ঝুলিয়ে দেব। ঘরটাও সুন্দর লাগবে, আর আমার সোনা বোনটা রাতে কোনো দুঃস্বপ্নও দেখবে না। এই দিভাই দেখ, কি রে? এখানটায় একটা সুতোর গিঁট কিরকম অদ্ভুত না? বিদিশা লক্ষ্য করে ড্রিম ক্যাচারের বাঁ দিকটায় একটা লাল সুতো আলাদাভাবে জড়িয়ে গিঁট দেওয়া আছে। প্রথমটায় দেখলে চোখ পড়ে না, কিন্তু ভালোভাবে দেখলে বেমানান লাগে। মুখে একটা অদ্ভুত ভাব ফুটে উঠেই মিলিয়ে যায় বিদিশার। সেদিকে লক্ষ্য নেই নিশার। এই রে দেখ, অন্ধকারে ভুলভাল জিনিস গছিয়ে দিয়েছে। দাঁড়া, ছেলেটা নিচেই থাকবে হয়তো। আরে থাক না দিদিভাই, এটা আমার খুব পছন্দ হয়েছে, অত কারুর চোখে পড়বে না, এটাই থাক। নিশা যদিও জানে দিভাইয়ের মনটা খুঁতখুঁত করবে। সে বাজার থেকে দরদাম করে জামা কাপড়ের সুতো যাচাই করে কেনা মেয়ে, কিন্তু জিনিসটা বড্ড পছন্দ হয়েছে নিশা। আর তাছাড়া একটা সামান্য জিনিসের জন্য আবার দিভাই নিচে গিয়ে সময় নষ্ট করবে, এটা একদমই চায় না নিশা। সুতোটা অমনই থাক, খুলতে গেলে যদি বাকি সুতোগুলোও খুলে যায়, যেমন আছে তেমনই থাক বরং। ট্যাঙ্কের জলটায় কেমন অদ্ভুত পচা গন্ধ। ওপরে অনেকগুলো লোক কাজ করছে, তাদের পায়ের শব্দে গম গম করছে নির্জন অ্যাপার্টমেন্টটা। চারিদিকে অজস্র খেলনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তারই মাঝে এক সদ্য মা হওয়া নারী কিছু খুঁজে চলেছে। সে চিৎকার করছে, হাহাকার করছে, কেউ শুনতে পাচ্ছে না বোধহয়। হঠাৎ কি মনে হতেই সে দরজা খুলে দৌড়ে যায় সিঁড়ির দিকে। কতগুলো বিভৎস লম্বা লম্বা লোক ঘুরে বেড়াচ্ছে ছাদময়। বড় সিমেন্টের ট্যাঙ্কের দিকে তাকিয়ে থমকে দাঁড়ায় নারীটি। ও কি, ওই লম্বা লোকটার হাতে ওইটা কি? একটা ছোট্ট দুধের শিশু। লোকটা ট্যাঙ্ক সংলগ্ন সিঁড়ি দিয়ে নেমে আসছে। দিনের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তার হাতে একটা জলে ফুলে ফেপে ওঠা অর্ধগলিত শিশুর দেহ। নারীটির মুখটা কিছুতেই দেখা যাচ্ছে না। সে পাগলের মতো হাসছে আর চিৎকার করছে। মাথার ওপরে পাখা চলছে। এই হেমন্তের রাতেও দরদর করে ঘামে ভিজে যাচ্ছে। সে বারবার দেখতে চাইছে ওই নারীর মুখ। না না মাগো! কিরে, খারাপ স্বপ্ন? কি হলো? তোর হাত পা কাঁপছে কেন? দিদিভাই দিদিভাই দিদিভাই, আমার বাচ্চাটা! দিদিভাই ওকে বাঁচা, ওকে বাঁচা, ওকে বাঁচা! কি বলছিস তুই? কোথায় কি? সে তো তোর মধ্যেই ঘুমিয়ে আছে মোনা, সব ঠিক হয়ে যাবে। অমানিসাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিদিশা। সেখানেই একটু উষ্ণতা পেয়ে হাউ হাউ করে কেঁদে ওঠে মেয়েটা। ও স্পষ্ট দেখেছে ছাদটা ওদের অ্যাপার্টমেন্টেরই, আর সেই নারীটা আর কেউ নয়, ও নিজেই।
সকালে ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে যায় নিশার। উঠে দেখে দিভাই ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে, ডিম টোস্ট, দুধ আর কয়েকটা ফল। এত সুন্দর করে কতদিন ব্রেকফাস্ট সাজিয়ে দেয় না কেউ। মনটা খুশি হয়ে যায় নিশার। গুড মর্নিং দিদিভাই। আয় বস, আজকের দিনটা চুটিয়ে আড্ডা দেবো দুজনে। রাতেই তো বেরিয়ে যেতে হবে। এবারে এখানে থাকতে গিয়ে কাকিমণির কাছে তোর থাকাই হলো না বল। না রে, আসলে জানিস তো এই উইকেন্ডটাই ছুটি পাই, তারপর কাল সকালে অফিস জয়েন করতে হবে। তো জিজুরও সময় নেই যে আমার সাথে আসবে। তোর সাথে দেখা করার জন্য বড্ড মনটা ছটফট করছিল, তাই তিস্তাকে ওর জেম্মায় দিয়ে একেবারে দৌড়ে চলে এলাম। সত্যিই রে দিদিভাই, তুই এত দূরে থেকেও আমায় এতটা সাপোর্ট করলি। আর ও বাড়িতে সবটা জানানোর পর তো সবাই আমার সাথে প্রায় যোগাযোগই বন্ধ করে দিয়েছে। মাকে তাও একটু বোঝানো গেছে, কিন্তু বাকিদের সামনে গিয়ে দাঁড়াতেও না কেমন একটা অস্বস্তি লাগছে। শুনবো না, এসব ছাড়, ওদেরও ঠিক দোষ দেওয়া যায় না। আমাদের মডার্ন সমাজের সাথে ওদের খাপ খাইয়ে নিতে কিছুটা সময় তো লাগবেই। আচ্ছা দিদিভাই, তিস্তার উপস্থিতি যখন প্রথম জানলি কি অদ্ভুত আনন্দ হয়েছিল না? খুব রে। দেখ, সবটা খেয়ে নিয়েছি, এবার চল না ওই ব্যালকনিটায় একটু বসি। দেখ, হালকা হালকা মেঘ করেছে, আজকে তেমন চড়া রোদ পড়বে না। দুই বোন মেতে ওঠে তাদের জীবনের গল্পে। একজন পরিপূর্ণা নারী প্রেগনেন্সির প্রতিটা স্টেজে অনুভব করেছে অনাবিল আনন্দ। স্বামী, শ্বশুরবাড়ি প্রত্যেকের ভালোবাসা, আশীর্বাদ ভরিয়ে রেখেছে তাকে। সেই বিদিশার গল্প। অন্যদিকে একজন সিঙ্গেল মাদারের গল্প, পরিবারকে লুকিয়ে সন্তান ধারণ এবং ভবিষ্যতে তাকে একাকী প্রতিপালনের সাহস সঞ্চয়ের গল্প। ধীরে ধীরে সূর্য তার গতিপথ ধরে এগিয়ে চলেছে পশ্চিমের উদ্দেশ্যে। সারা আকাশ জুড়ে ধূসর মেঘের চাদর। ব্যালকনির ছোট ছোট সবুজ গাছগুলো নিঃশব্দে বিষাক্ত বাতাস টেনে নিয়ে ফিরিয়ে দিচ্ছে প্রাণবায়ু। এত অন্ধকার কেন? চোখটা রোগড়ে নিয়ে বারবার সামনের দিকে তাকানোর চেষ্টা করছে অমানিসা। ধীরে ধীরে চোখ সইতে সে বুঝতে পারছে গোটা ঘরটা ঠিক অন্ধকার নয়, বরং ফ্লোরোসেন্সের মতো হালকা সবুজ একটা আলো রয়েছে সেখানে। আলোটায় ঘরের অন্ধকার দূর তো হচ্ছেই না, বরং কেমন যেন ধোঁয়া ধোঁয়া সবটা। একটু ধাতস্থ হতেই তার মনে পড়ে দিভাইয়ের কথা। ব্যালকনির ঘাসের ম্যাটের ওপর দিভাইয়ের কোলেই তো শুয়েছিল সে। তারপর গল্প করতে করতে চোখটা লেগে গিয়েছিল, এখানে কখন এলো, রাতই বা হলো কখন। ধর্মড়িয়ে বিছানায় উঠে বসে নিশা, আর সেই ধোঁয়া ধোঁয়া আলো আঁধারিতে তার চোখ দাঁড়িয়ে যায় ঘরের কোণের দিকে একটা জায়গায়। তার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। এতক্ষণ বিছানাটা আড়াল থাকায় সে বুঝতে পারেনি এই ঘরে আরও একজন রয়েছে। সে বসে রয়েছে কালো আলখাল্লা পরে দেওয়ালের দিকে মুখ করে উবু হয়ে। ধীরে ধীরে নিজের মাথাটা সে দেওয়ালে ঠুকছে, আর ঠক ঠক করে একটা মৃদু শব্দ হচ্ছে। কোমর পর্যন্ত ছাপিয়ে এলোকেশ হালকা হালকা দুলছে। এটা তো দিভাই। বুঝতে পেরেই নিশা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এই এই দিদিভাই, দিদিভাই কি হয়েছে তোর? এমন করছিস কেন? কি হয়েছে? কোনো সাড়া দেয় না মূর্তিটা, বরং তার মাথা ঠোকা বন্ধ হয়ে যায় মুহূর্তের জন্য। এরপরের দৃশ্যটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না নিশা। মূর্তিটা দুহাতে দেওয়ালটা আঁকড়ে ধরে, তারপর বেঁকে গিয়ে অনেকটা টিকটিকির মতো দেওয়াল বেয়ে উঠতে থাকে। ও মা গো, ওটা কি? চিৎকার করে ওঠে নিশা। মূর্তিটা থামে একবারে সিলিংয়ের কাছে গিয়ে, তারপর ঘুরে তাকায় নিশার দিকে। বিস্ফারিত চোখে নিশা দেখে মূর্তিটার মুখটা কোনাকুনিভাবে কাটা, সেটা দিয়ে গল গল করে রক্ত পড়ছে। হঠাৎই নিজের দেহের সামনের দিকটা দেওয়ালে রেখে মুখটা সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দেয় ওটা। তারপর নিশার দিকে তাকিয়ে হা হা করে ভয়ানক অট্ট হাসিতে ফেটে পড়ে। নিশা দেখে মূর্তিটা আর কেউ না, তারই দিভাই বিদিশা। এরপর যখন নিশার জ্ঞান ফেরে তখন সকাল হয়ে গেছে। কি ভয়ানক দুঃস্বপ্ন! উঠেই পাশে রাখা বোতল থেকে খানিকটা ঠান্ডা জল গলায় ঢেলে নেয় ও। সারা বিছানা ঘামে ভিজে গেছে, আর গলা শুকিয়ে কাঠ। দিভাই কোথায়? কতক্ষণ ঘুমিয়েছে ও? কিছুই মনে পড়ছে না নিশার।
মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, তবুও বিছানা থেকে শরীরটাকে টেনে নামায়ও বেরিয়ে আসে লিভিং রুমে। দিদি ভাই, এই দিদি ভাই, দিদি ভাই। না, কেউ কোথাও নেই। দরজাটাও তো ভেতর থেকেই লকড। তবে কি দিভাই চলে গেছে? কখন গেল? ওই বা কখন দরজা বন্ধ করলো? এইসব ভাবতে ভাবতে নিজের মোবাইলটা হাতে নেয় নিশা। সুইচ অফ, চার্জ শেষ। এ কি, সেই যে দিভাই আসবে বলে ফোন করেছিল শনিবার, তখনই 20%-এর নিচে চার্জ নেমে গিয়েছিল। তারপর গোটা রবিবারটা দিভাইয়ের সাথে আড্ডা গল্পে এমন মশগুল হয়েছিল যে চার্জ দেওয়ার কথা মাথাতেই আসেনি। তাড়াতাড়ি ফোনটা চার্জে লাগায় নিশা। তারপর সেটা অন করতেই হুড়মুড়িয়ে এক গাদা মিস কল অ্যালার্ট আর মেসেজ আসতে থাকে। দিভাইয়ের 20টা মিস কল আর 5টা মেসেজ। মায়ের ফোন থেকেও কটা ফোন এসেছে। একটা মেসেজ খুলেই বুকের ভেতরটা একেবারে খালি হয়ে যায় নিশার। বাড়িতে ফিরে আসতে হলো রে। বেরিয়েছিলাম, হঠাৎ মাথাটা খুব জোরে ঘুরে যায়। পড়ে গিয়ে একটা ইটে ঠুকে গিয়ে 3টে সেলাই হয়েছে। সবটা সেরে আসতে আসতে আর 10টা বাজলো। তারপর থেকে তোকে ফোনে পাচ্ছি না। তুই বলেছিলি চার্জ কম আছে, তাও একবার ইনফর্ম করতে পারলে ভালো হতো। তুই টেনশন করবি জানি, কিন্তু আশেপাশেও তো কেউ নেই। তারপরে একেবারে শেষ মেসেজটা খোলে নিশা। কি রে, এখনও চার্জ দিসনি? ফোন অন করলেই কিন্তু আমাকে একটা ফোন করবি। তোকে নিয়ে খুব চিন্তা হয়। কাঁপা কাঁপা হাতে দিভাইয়ের নম্বর ডায়াল করে ও। হ্যালো, আরে চার্জ দিতে ভুলিস কি করে? তোর স্টিচটা? আমি ঠিক আছি। তুই ব্রেকফাস্ট করেছিস? হ্যাঁ, এই তো করব। কি হয়েছে রে, গলাটা শুকনো কেন? কই, কিছু না তো। আচ্ছা, এখন রাখছি, হ্যাঁ, পরে করব। বলেই তাড়াতাড়ি ফোনটা রেখে দেয় নিশা। গত 2 দিন ধরে কি হচ্ছে তার সাথে? দিভাই আসেনি? তবে কে এসেছিল? নাকি স্বপ্ন? কতক্ষণ ঘুমিয়েছে ও? হঠাৎই ফোনের স্ক্রিনে চোখ যায় ওর। সেখানে কয়েকটা অক্ষর জলজল করছে। সানডে 13/11/2015 9:07 AM। রবিবার? তাহলে পুরোটাই স্বপ্ন ছিল। এমন সময় ড্রিম ক্যাচারটার কথা মনে পড়ে যায় নিশার। সে ধীর পায়ে ঘরে ঢোকে। তারপর কোণের অপেক্ষাকৃত অন্ধকার দেওয়ালটার দিকে তাকিয়ে দেখে, না, সেখানেও কিচ্ছু নেই। কিছুক্ষণ দেওয়ালের দিকে তাকিয়ে থাকে নিশা। ওর মনটা খুঁতখুঁত করতে থাকে। হয়তো পুরোটাই স্বপ্ন। সত্যি হলে ড্রিম ক্যাচারটার এখানেই থাকার কথা। এমন সময় ডোরবেলটা বেজে ওঠে। কি গো দিদি, ঘুমিয়ে পড়লে নাকি? 3 বেল বাজার পর কিছুটা ধাতস্থ হয়ে গিয়ে দরজাটা খোলে নিশা। ওহ মিনতি, তুই? ভূত দেখলে নাকি গো? এমন চমকে উঠলে যে? আজ তো রবিবার, আজ থেকেই তো আসার কথা ছিল। যা, কাজগুলো চটপট সেরে নে। মিনতি অমানিসার ফ্ল্যাটের একমাত্র পরিচারিকা। আগে অবশ্য বুধবার আর রবিবার এসে ঘরদোর ঝাঁট মোছা কাপড় কাচা এইসব করে দিত। অন্য দিনগুলো অমানিসা নিজেই সবটা করে নিত। একা মানুষ, ছোট্ট এই ফ্ল্যাটটা গোছাতে কারোর তেমন প্রয়োজন পড়তো না। কিন্তু এখন তো নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। ভারী কাজ করা বারণ, তাই মিনতিকে গত মাস থেকেই বলে রেখেছিল নিশা। কিন্তু চট করেই তো আর কাজ ছাড়তে পারে না, তাই কদিন বাদে সময় বের করলো মিনতি। এখন থেকে রোজই আসবে। দিদি, ও দিদি, এদিকে এসো একবার। এটা কি গো? ঘরের ভেতর থেকে মিনতির কৌতূহলী কণ্ঠস্বর শোনা মাত্র সেদিকে এক প্রকার দৌড়েই যায় নিশা। ওর দিক থেকে পেছন করে দাঁড়িয়েছিল মিনতি, তাই প্রথমটায় চোখে পড়েনি। এইবার ও ঘুরে দাঁড়াতে হাতটার দিকে তাকিয়েই চমকে ওঠে নিশা। অবিকল সেই এক ড্রিম ক্যাচারটা। এটা কি করে সম্ভব? কি সুন্দর গো এটা, এই খাটের নিচেই পড়েছিল। নিশা ওর হাত থেকে জিনিসটা নিয়ে নেয়। লাল সুতোর গিটটা ঠিক একই জায়গায় রয়েছে। ও কিছু না, তুই যা, কাজ কর। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে নিশার। ও ভীষণ ভয় পেয়েছে, তবুও মনের ভাবটা স্বাভাবিক রেখে ঘর থেকে বেরোতে যায় নিশা। মিনতি গজগজ করতে করতে বলে, আর কাজ, খাটের তলাটা দেখেছো?
বাড়িতে 3 দিন ছিলে কি করে বাবা কে জানে। ইঁদুর টিকটিকি আসলে সব মরে পচে আছে। বুধবারেই তো ঝাড় দিয়ে গেলাম, এমন পচা গন্ধ বেরিয়েছে কিছু বুঝতেও পারোনি। আর এই কোনটায় এতটা রক্ত পড়ে শুকিয়ে রয়েছে, কিসে মারপিট করেছে কে জানে। আবার ফেলে এসে চান করতে হবে, যাই বাবা। আর নিতে পারছে না নিশা। সত্যিই কি বিভৎস পচা গন্ধ ঘরটা জুড়ে, গাটা গুলিয়ে ওঠে ওর। কিন্তু একটু আগেই যখন ও ঢুকেছিল, ল্যাভেন্ডার রুম ফ্রেশনারের গন্ধে ভুরভুর করছিল ঘরটা। লিভিং রুমের ছোট্ট সোফাটায় ধপ করে বসে পড়ে ও। মাথার মধ্যে একগাদা প্রশ্ন ঘুরতে থাকে নিঃশব্দে। একটা অদ্ভুত মহিলা ঠায় দাঁড়িয়েছিল অ্যাপার্টমেন্টের তলায় যে ফুটপাথটা আছে তার ধারে একটা ল্যাম্পপোস্টের নিচে। তার পরনে গোল কালো রঙের ঘাগরা আর মেরুন ব্লাউজ, অনেকগুলো নীল লাল সবুজ মতির মোটা মোটা মালা গলায়, খালি পা, গায়ের রং ঝামা কালো, চোখের দৃষ্টি ঠান্ডা এবং হিংস্র। মিনতি তার পাশ দিয়েই ময়লা ফেলার বালতিটা নিয়ে হনহনিয়ে এগিয়ে গেল ডাস্টবিনের দিকে। আর চোখে মহিলা একবার দেখে নিল বালতির মধ্যে পড়ে থাকা মরা জীবজন্তুগুলোকে। তারপর বাঁকা হাসি হেসে আস্তে আস্তে সরে গেল পথ থেকে। মিনতি এসে বেশ কয়েকবার বেল বাজালো। না, দিদি আবার দরজা খুলছে না। মিনিট 10 দাঁড়িয়ে থাকার পর যখন ওর একটু ভয় ভয় করতে শুরু করেছে আর ভাবছে লোক ডাকবে কিনা, দরজার ওপার থেকে একটা হিস হিসে কণ্ঠস্বর ভেসে এলো। চলে যা, আর তো দিন কাজে আসবি না। গলাটা নিশার হয়েও যেন ঠিক নিশার নয়। মিনতি বুঝে উঠতে পারল না ঠিক কি করা উচিত। একটু থতমত খেয়ে দরজার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর দুরদার করে সিঁড়ি দিয়ে নেমে গেল। মিনতি ময়লা ফেলতে গেছে আধ ঘন্টা হলো, এখনো ফিরছে না দেখে দরজাটা খুলে বাইরে বেরোতে যাবে এমন সময় প্রায় ওর সঙ্গে ধাক্কাধাক্কি হয়ে গেল মিনতির। আশ্চর্য কাণ্ডজ্ঞান তোর। হ্যাঁ রে, এতক্ষণ কোথায় ছিলিস? নিঃশব্দে বাড়ির কাজ একের পর এক সারতে লাগলো। নিশার আর ঝগড়া করতে ইচ্ছে হলো না। সে সামান্য কিছু ব্রেকফাস্ট করে ব্যালকনিতে গিয়ে বসল। তবুও এখন মিনতি আছে। সে চলে গেলে রবিবারের বাকি মস্ত দিনটা এই নির্জন ফ্ল্যাটে একা একাই কাটাতে হবে নিশাকে। রবিবারের রান্নাটাও মিনতিই করে দিয়ে যায়। বাজারও সে আসার সময় করে এনেছে। তাই আপাতত কোনো কাজ নেই নিশার। কাল থেকে আবার অফিস, ব্যস্ত দিন শুরু। হয়তো এমনি করেই ব্যস্ততা দিয়ে আস্তে আস্তে ও ভুলে যাবে অর্জুনকে। কিন্তু যে যে রবিবারগুলো ও একলা বসে কাটায়, তখন অর্জুনের কথা বড্ড মনে পড়ে ওর। বছর 2 আগেও ওদের হাসি খুনসুটিতে ভরে থাকতো এই অ্যাপার্টমেন্টটা। তারপর সেই হলিডে প্ল্যান, আর সেই ভয়ানক অ্যাক্সিডেন্ট, থেতলে যাওয়া অর্জুনের মাথাটা। সেই বিভৎস দৃশ্যগুলো একে একে ভেসে ওঠে অমনীষার স্মৃতিপটে। ওদের স্বপ্নগুলো জেনুইন ছিল, তাই হয়তো পূরণ করার সুযোগ কেউই পেল না। ওরা ঘর বাঁধার স্বপ্ন দেখত, ছোট্ট ফুটফুটে একটা সন্তানের স্বপ্নও দেখত। জগতের যা কিছু সুন্দর সবটাই ছিল নিশা আর অর্জুনের স্বপ্নে। নিশা সেই স্বপ্নগুলো বাঁচার জন্য পেল অভিশপ্ত একটা জীবন, আর অর্জুন পেল শীতল মৃত্যু। অথচ কথায় আছে, এক যাত্রায় পৃথক ফল হয় না। তবে এবারে ফল পৃথক হলো কেন? একই গাড়িতে থাকা দুজনের একজন অন্যজনকে ফেলে এমন করে অনন্তের পথে যাত্রা করলো কেন? একা থেকে, কাজের মধ্যে থেকেও জীবনের সব সময়ের সঙ্গীর অভাব বোধ করছিল অমানিশা। কিন্তু নতুন সম্পর্ক বা বিয়ে কোনোটাই তার পক্ষে সম্ভব ছিল না। আর কিছু গাইনোকোলজিক্যাল প্রবলেমের জন্য সে যাওয়া আসা শুরু করে কলকাতার নামকরা ডাক্তার বি রায়ের চেম্বারে আসা প্রেগনেন্ট মায়েদের অনাবিল আনন্দ মনকে ছুঁয়ে যায় অমানিশার। এরকমই তো চেয়েছিল একটা ছোট্ট সংসার। অনেক সিঙ্গেল মায়েরাও আসে, কেউ ডিভোর্সি, কেউ আনম্যারিড, কেউ বা হাজব্যান্ডের সাথে সেপারেশনে আছে। সবাইকেই খুব ভালো লাগে নিশার। মনে মনে ও একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে, মাতৃত্বের স্বাদ থেকে নিজেকে কিছুতেই বঞ্চিত রাখবে না নিশা। আর সেই মতোই ডক্টর রয়ের সঙ্গে কথা বলে। ইনসেমিনেশন পদ্ধতির মাধ্যমে অবশেষে সন্তান ধারণে সক্ষম হয় নিশা। সময় লাগে অনেকটা,
প্রথমত তার নিজস্ব গাইনোকোলজিক্যাল প্রবলেমের কিওর, তারপর পুরো আইভিএফ প্রসেস, নিজের শরীরকে তৈরি করা, সর্বোপরি মনকে তৈরি করা। বাহ্যিক পরিস্থিতির অবনতি, বাড়িতে অশান্তি সবই সামলাতে হয় ওকে এই কদিনে। অবশেষে নানা প্রসিডিওরের পর স্পার্ম ব্যাংক থেকে স্যাম্পল কালেক্ট করে সন্তান ধারণে সক্ষম হয় নিশা। এখন এই আগত সন্তানই ওর বেঁচে থাকার রসদ, ভবিষ্যতের আধার। এই সব ভাবতে ভাবতে খানিকটা তন্দ্রা এসেছিল বোধহয়, কিন্তু রান্নাঘর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দে জেগে ওঠে। চেয়ার ছেড়ে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। এখনও অমানিসার রান্নাঘরে শিলে বাটনা বাটা হয়। বাটা মশলা বরাবরই খুব পছন্দ ওর। সেই মতো শিলে বাটার জন্যই উবু হয়ে বসেছিল মিনতি। জানলা দিয়ে রোদ এসে পড়ে মেঝে একটা চার চৌকো আলোর অবয়ব গঠন করেছে, তার উপর কালো রঙের কিসের একটা ছায়া। জানলায় তাকিয়ে নিশা দেখে একটা কাক বসে আছে সেখানে। সচরাচর কাক এই অঞ্চলে খুব একটা দেখেনি নিশা। কাকটা কেমন একটা অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে মিনতির দিকে। গলার থেকে মুখটা অস্বাভাবিক রকম বড় আর নিচের দিকে ঝুলে রয়েছে, চোখ দুটো নিশ্চল। মিনতি অন্ধকার কোণটায় দুলে দুলে কি একটা ছড়া কাটছে। ঘুম পাড়ানি মাসি পিসি কি? হ্যাঁ রে, কি ফেললি তখন? মিনতি, এই মিনতি। কোনো উত্তর নেই। ওর দিকে এগিয়ে যায় নিশা। মিনতির হাতে একটা পিতলের জাঁতি। সুপুরি কাটার জন্য ওর কাছে সবসময়ই থাকে। কাজের ফাঁকে কোমর থেকে জাঁতিটা বের করে একটু সুপুরি কেটেই মুখে ফেলে দেয় ও। ওই জাঁতিটা দিয়েই কিছু একটা কাটার জন্য চাপ দিচ্ছে মিনতি, আর দুলে দুলে সেই ছড়াটা বলছে। নিচু হয়ে তাকাতেই ছিটকে সরে আসে নিশা। নিজের হাতের আঙুল, কোড়ে আঙুলটা কেটে ফেলেছে মিনতি। সেই জায়গাটা হাঁ করে আছে। সাদা হাড়টা পর্যন্ত দেখা যাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে। মিনতির কোনো ভ্রুক্ষেপ নেই। সে অপর আঙুলটা কেটে আলাদা করতে তৎপর। কি করছিস তুই? ছাড়, ছাড় ওটা। তুই উঠে আয়, উঠে আয়। হ্যাঁচকা টানে মিনতিকে ওর জায়গা থেকে তুলে দেয় নিশা। ও তখনও এক মনে বলে চলেছে, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই চোখ পেতে বসো, কাঁচা মাংস খেতে দেবো গাল ভরে খেও, নিশার চোখে ঘুম নাই। কি ভয়ানক! নিশার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এর মধ্যেই আবার কাণ্ড ঘটে। জানালায় বসা কাকটা হঠাৎই রান্নাঘরে ঢুকে পড়ে। তারপর দুপাক মাথার উপরে ঘুরে ছোঁ মেরে মিনতির কাটা কোড়ে আঙুলটা তুলে নিয়ে উড়ে পালিয়ে যায়। শিউরে ওঠে অমানিসা। তারপরই তন্দ্রাটা ভেঙে যায় ওর। কোথায় মিনতি? কোথায় কি? বিকেল 4টে বেজে গেছে। ঘুমিয়ে পড়েছিল নিশা। এদিকে খিদেই পেট চুঁই চুঁই করছে। আগে কিছু খাওয়া দরকার, অন্তত নিজের সন্তানের জন্য। অল্প করে ভাতে ভাত বসায় নিশা, সঙ্গে ডিম সেদ্ধ। অনেকটা ভাত খেয়ে ফেলে ও খিদের চোটে। তারপর খানিকক্ষণ মাথা ঠান্ডা করে বসে। মিনতি আজকে এসেছিল নাকি আসেনি তার হিসেব করে উঠতে পারছে না নিশা। কেবলমাত্র একটা জিনিস তার বড্ড অদ্ভুত লাগছে, ওই ড্রিম ক্যাচারটা। ওটার জন্যই কি এসব হচ্ছে? ভাবনাটা মাথায় আসতেই জিনিসটা বাইরে বের করে নিয়ে আসেও। তারপরই ব্যালকনি দিয়ে ছুঁড়ে ফেলে দেয় নিচে। রাতের দিকে ভেজিটেবল স্যুপ আর টোস্ট খেয়ে শুয়ে পড়েও। বড্ড বেলায় ভাত খাওয়া হয়ে গেছে। মাথাটাও যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আজকে রাতটা ঘুমোতেই হবে, কাল আবার অফিস। মাঝরাতে ঘুমটা হঠাৎ ভেঙে যায় নিশার। ঠিক কেন প্রথমটায় বুঝতে পারে না ও। গোটা ঘরটা ভ্যাবসা গুমোট গন্ধে ভরে গেছে। ঠিক কতক্ষণও ঘুমিয়েছে ঠাউর করতে পারছে না, তবে বেশ অনেকক্ষণই হবে। ও জানে না ভাঙা জানালার উইয়ের মতোই ওর ঘরের দেওয়ালে একটা শীতল সরীসৃপের মতো দেহ বেড়ে চলেছে, খুব ধীরে ধীরে, নজর এড়িয়ে। বিছানা থেকে একবার মাটিতে পা রাখেও ঠিক তখনই অনুভব করে পায়ের পাতায় একটা শীতল তরলের অনুভূতি, একটা অর্ধতরল থকথকে কিছু। জিনিসটা ধীরে ধীরে ওর পায়ের পাতাকে ছাপিয়ে যাচ্ছে দেখে তার উপর দিয়ে ঘরের আলোটা জ্বালাতে যায়ও, কিন্তু আলো জ্বলে না।
বরং সেই আগের দিনের মতোই মোহময়ী নিয়ন সবুজ আলোয় ভরে ওঠে ঘরটা। এটা কি? কালচে লাল রক্তে ভেসে যাচ্ছে ওর ঘর। সে রক্ত যেন মেঝে ছুঁয়ে উঠছে আর বাড়ছে ধীরে ধীরে। দৌড়ে ঘরে চলে যায় নিশা। বাথরুম থেকে পাইপে জল নিয়ে ক্রমাগত ঢালতে থাকে সেই রক্তের ধারার উপর। কিছুক্ষণ পর ধীরে ধীরে আবার সাদা রং ফিরে পায় সেই মার্বেলের ফ্লোর। বাইরে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির শব্দের সঙ্গে তাল মিলিয়ে আরও একটা শব্দ যেন নিশার কানে পৌঁছায়। কিছু একটা, না কিছু না, কেউ একটা কাঁদছে। খুব চাপা কণ্ঠস্বর, কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে। চমকে তাকায় নিশা। ফ্ল্যাটের এই ফ্লোরে সে ছাড়া আপাতত কোনো বাসিন্দা নেই, তাই বাইরে বা পাশের ফ্ল্যাট থেকে শব্দটা আসার কোনো প্রশ্নই ওঠে না। তবে বিছানার ওপর গুটিসুটি হয়ে বসে পড়ে ও। পা মাটিতে রাখতে ভয় করছে। বিছানার লাগোয়া দেওয়ালেই কান পাতে ও। শব্দটা যেন দেওয়াল ভেদ করে আসছে। না, দেওয়াল ভেদ করে নয়, দেওয়ালটাই যেন কাঁদছে। হ্যাঁ, ওই তো, কাঁদলে বুকটা যেমন ফুলে ফুলে ওঠে, দম আটকে আসে, ঠিক অমন করেই তো কাঁদছে সারা দেওয়ালটা। যা, এটা যে অসম্ভব। একটা চাপা আতঙ্কে ও সারা পা যেন অবশ হয়ে আসে। ঘরের কোণে উই পোকার মতো ঝাঁকটা আস্তে আস্তে ফুলে ফেপে উঠে সমস্ত দেওয়াল জুড়ে ছড়িয়ে পড়ছে রক্তজালকের মতো। নিশা স্পষ্ট দেখতে পাচ্ছে শিরায় যেমন নীলচে কালো বিষাক্ত রক্তস্রোত বয়, তেমনি ওগুলোও জীবন্ত ও ধীর লয়ে টাটকা রক্ত বয়ে নিয়ে চলেছে। নিয়ন আলোটার উৎসের কথা এতক্ষণ ভয়ে মাথায় আসেনি নিশার। এখন ঘরের কোণটায় ওর চোখ যায়। এই সবুজ হালকা আলোর উৎস আর কিছুই না, ওই ড্রিম ক্যাচারের কালো নীল সুতোগুলো সবুজ হয়ে আলো বিকিরণ করছে। হ্যাঁ, ব্যালকনি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া সেই অভিশপ্ত ড্রিম ক্যাচার। ঝুপড়িটার এদিক ওদিক চাপ চাপ অন্ধকার। একটা মাত্র টিমটিমে মোমবাতি জ্বলছে। তার হলুদ আলোয় যতদূর দেখা যায় ছোট বড় সমাপ্ত বা অর্ধসমাপ্ত ড্রিম ক্যাচারে ভর্তি। কোনোটা সবুজ, কোনোটা আসমানি নীল, হলুদ, নানা রঙের ক্যাচারগুলো মাকড়সার জালের মতো ঘিরে রেখেছে ঝুপড়িটাকে। কোম্পানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই, চোখ পেতে বসো। গুনগুন করতে করতে মোড়াই ঢোকে তার ঝুপড়িতে। পরনে কালো ঘাগরাটার ঝুমকিগুলো আর গলার পুঁতির মালাগুলো মোমবাতির আলোয় চকচক করছে। দিনের বেলা পরের বাড়ি কাজ, আর রাতের বেলা বিভিন্ন খেলনা হাতে তৈরি করা, এই হলো মুরাইয়ের কাজ। তবে তার সবচেয়ে জনপ্রিয় ছিল ড্রিম ক্যাচারগুলো। আজকাল মার্কেটে এগুলোর বড্ড চাহিদা। মুরাইয়ের কিশোরী মেয়েটা তক্তপোষের ওপর শুয়ে শুয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। এই অন্ধকারেও দেখা যাচ্ছে তার চোখের কোণ চিকচিক করছে। আরে বিটিয়া, আর কোনো ভয় নাই, তোর কিচ্ছু হবে না। মেয়েটার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে মুরাই। মোমবাতির আলোর দিকে তাকিয়ে তার মনে পড়ে যায় সেই বিভীষিকার রাতগুলো। দিনটা ছিল ভরা বর্ষার। ঘন ঘন বাজ পড়ছিল বাইরে। এক রাতে 30টা ড্রিম ক্যাচার বানিয়ে দিতে হবে, এমনটাই অর্ডার পেয়েছিল। এদিকে ওর 14-15 বছরের মেয়েটা আবার পোয়াতি। সে বিছানায় শুয়ে শুয়ে উসখুস করছিল। হঠাৎ কি মনে হয়, উঠে এসে মায়ের পাশে বসে। এক মনে দেখতে থাকে রং বেরঙের সুতোয় বুনে চলা মাকড়সার জালের মতো শৌখিন জিনিসগুলোকে। মায়ের মুখেও শুনেছে এগুলো নাকি মাথার কাছে টাঙিয়ে রাখলে সুন্দর স্বপ্ন আসে, আর খারাপ স্বপ্নগুলো সব কোথায় যেন হারিয়ে যায়। একটা কালো নীল সুতোর সবচেয়ে সুন্দর ড্রিম ক্যাচারটা হাতে তুলে নেয় ও। তারপর হাত দিয়ে দেখতে দেখতে হঠাৎই একটা সুতো ছিঁড়ে যায়। মা তখন অন্য একটা তৈরিতে মগ্ন। হাতের সামনের লাল সুতোর বান্ডিলটা থেকে খানিকটা সুতো কেটে জায়গাটায় বেঁধে চুপি চুপি মিশিয়ে দেয় অন্য ড্রিম ক্যাচারগুলোর মধ্যে।
পরদিন সকালে সেটা দোকানে সাপ্লাই করতে গিয়ে জানতে পারে মুরাই। দোকানদার 29টা ড্রিম ক্যাচার নিয়েই ওইটা ফিরিয়ে দেয়। অবশ্য বেশি রাগ করেনি মুরাই, ফিরে এসে মেয়েকে দিয়ে দেয় ওটা। তারপর ঝুপড়ির এক কোণে একটা পেরেকে টাঙিয়ে রাখে মেয়েটা। সেদিন থেকে শুরু হয় বিভীষিকাময় দিন। রাত্রিবেলা নানা রকম দুঃস্বপ্ন দেখে কেঁদে উঠত মেয়েটা। কখনো চিৎকার করে বলতো, मेरा बच्चा, उसको बचाओ माई जी, उसको कोई ले जा रहा है, माई जी बचाओ उसको। কোনোদিন আবার বলতো, ओ माँ को इंसान का हाथ खा रहा है। বড় লোকের ছেলে মেয়েদের অনেক মানুষ করেছে মুরাই। তাদেরই একজনের ঠাকুমার থেকে একটা গান শুনেছিল, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। এই গানটাকেই নিজের ভীত সন্ত্রস্ত মেয়েটাকে ঘুম পাড়াতো। সাময়িক আরাম হলেও দিনের পর দিন মেয়েটা শুকিয়ে যাচ্ছিল। অনেকে বলল ওঝা দিয়ে ঝাড়াতে, আবার অনেকে বলল মেয়েকে বড় ডাক্তার দেখাতে। ওঝা কোথায় পাবে মুরাই? তাছাড়া বেশি টাকা চাইলে দেবেই বা কী করে? ওর পাশের ঝুপড়িতে ঝাড়ফুঁক করে এরকম একজন দাদাজি ছিল। তার বয়সের কোনো গাছপাথর ছিল না। ওনার কাছেই মেয়েকে নিয়ে যায় মুরাই। ये क्या कर दिया बिटिया? इसको बचाना बहुत मुश्किल है रे मुराई बेटी। कुछ तो उपाय बोलो दादाजी, हमारी इकलौती बेटी আছে और माँ भी बनने वाली है। ससुराल वालों को क्या जवाब दे वो कि उसको क्या हुआ है। দাদাজি উত্তরে যা বলেন তার সারমর্ম অনেকটা এইরকম। মোরাইয়ের মেয়েকে ভূতে পায়নি, বরং আরো ভয়ানক কিছু ওর ঘরে আশ্রয় নিয়েছে। যে এসেছে সে কোনো বিদেহী নয়, অন্ধকারের কোনো ভয়ানক অপদেবতা। দাদাজির মনে হয়েছে সেই অপদেবতা মুরাইয়ের মেয়ের শরীরে যে সন্তান বেড়ে চলেছে তার দখল নিতে চায়, হয়তো তাকে মেরে ফেলতে চায়। কিন্তু কে এই অপদেবতা? কিভাবে সে এলো? প্রথমে কিছুই বুঝতে পারেননি দাদাজি। পরে অতি কষ্টে বৃদ্ধ মানুষটি তার ঝুপড়ি থেকে বেরিয়ে মুরাইয়ের ঝুপড়িতে একবার যান। সেখানে জিনিসটা দেখা মাত্রই তার অভিজ্ঞ চোখ বুঝতে পারে কি ভয়ানক কাণ্ড ঘটে চলেছে। মেয়েটা হয়তো বাঁচবে না আর। ওই ড্রিম ক্যাচারের অযাচিত লাল সুতোই খুলে দিয়েছে দুঃস্বপ্ন আর সুন্দর পৃথিবীর মাঝের রাস্তা। সেখান দিয়েই মায়াজাল বিস্তার করে বেরিয়ে আসতে চাইছে অপদেবতারা, আর তাদেরই একজন আপাতত মেয়েটার সন্তানের প্রতি দৃষ্টি নিক্ষেপ করেছে। सुन बेटी, इस चीज को यहाँ से हटाना पड़ेगा। कुछ भी कर, लेकिन ये चीज साबित हो चुका है। तेरी लड़की को ये तभी छोड़ेगी जब इसे कोई दूसरा माँ बनने वाली मिलेगी। तू ऐसे किसी की तलाश कर, मुझे और कोई चारा नहीं दिखाई दे रहा है। এই বলে ড্রিম ক্যাচারের দিকে ইশারা করেন দাদাজি। সেদিন থেকেই মুরাই খুঁজছিল এমন একজনকে যে মা হতে চলেছে এবং লুকিয়ে যার সঙ্গে জিনিসটা চালান করে দেওয়া যায়। মেয়েকে ডক্টর বি রায়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেত মুরাই। প্রতি শনিবার সেখানে বিনামূল্যে কিছু রোগীর চিকিৎসা করতেন ডাক্তার নিজেই। সেইখানেই মুরাইয়ের আলাপ হয় নিশার সঙ্গে। নিশা প্রতিবারই একা ডাক্তার দেখাতে আসতো। শনিবার ছাড়া অন্যদিন সময় হতো না বলে বিশেষ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওকে আসতে হতো। মুরাই অপেক্ষা করছিল নিশার মাতৃত্বের খবর শোনার জন্য। যখনই সে জানতে পারে, চুপি চুপি সুযোগ বুঝে ওর ব্যাগে চালান করে দেয় ড্রিম ক্যাচারটা। অমানিসার হাত পা কাঁপতে শুরু করেছে। ও স্পষ্ট বুঝতে পারছে আর কোনো স্বপ্ন নয়, বরং এক ভয়ানক বাস্তব এসে সামনে দাঁড়িয়েছে ওর। কোনো অজানা অপদেবতা তার শিরা উপশিরা বিস্তার করে চারিদিক থেকে ওকে ঘিরে ধরেছে। সেই রক্তজালকগুলো দেওয়াল ছেড়ে ধীরে ধীরে বিছানায় উঠে আসছে। সমস্ত বিছানাটাই এবার শ্বাস নিচ্ছে ধীরে ধীরে। কোথায় পালাবে নিশা? ড্রিম ক্যাচারটা জোরে জোরে দুলছে, তার আলোর তীব্রতা বাড়ছে। সেই আলোর মাঝে লাল সুতোটা যেন আরো আরো প্রকট হয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। সুতোটা থেকেই উৎপন্ন হয়েছে রক্তজালকগুলো। হঠাৎই নিশা অনুভব করে ওর পেটে বীভৎস যন্ত্রণা শুরু হয়েছে। তার সঙ্গে সঙ্গে ও অনুভব করে ওর অরুসন্ধি দিয়ে শুরু হয়েছে উষ্ণ রক্তক্ষরণ। নিশা স্পষ্ট দেখে ওই ড্রিম ক্যাচারের গা বেয়ে সরীসৃপের মতো একটা দেহ নেমে আসছে। তার মাথাটা থ্যাঁতলানো, সারা শরীর থেকে অদ্ভুত প্লাস্টিক পোড়া একটা গন্ধ বেরিয়ে আসছে।
সেই ভয়ানক অপদেবতা তার ব্যাঙের মতো লম্বা জিভ নিয়ে এগিয়ে আসছে নিশার দিকে। নিশার বিছানার চারিদিকে ওরা কারা? দিভাই, মিনতি, অর্জুন। অর্জুন কি করে আসতে পারে? ওরা সবাই বিছানার চারিদিকে ঘুরছে, দুলছে। সবার গায়ে একই রকম কালো আলখাল্লা। ওরা দুলে দুলে একটাই গান করছে, ঘ্যান ঘ্যানে এক টানা সুর। খাট নাই পালং নাই চোখ পেতে বসো, কাঁচা মাংস খেতে দেব গাল ভরে খেও, নেশার চোখে ঘুম নাই ঘুম দিয়ে যাও। ধীরে ধীরে বিছানার কোণ দিয়ে উঠে আসছে ওই অপদেবতা। তার জ্বলন্ত চোখের লোলুপ দৃষ্টি অমানিসাকে মায়ায় বেঁধে ফেলেছে। ও নিজেকে এক বিন্দুও নড়াতে পারছে না। সেই কাকটা কোথা থেকে যেন এসে নিশার ঘরের মধ্যে উঠতে শুরু করেছে। সে অপেক্ষা করছে উচ্ছিষ্টের। গোল গোল করে ক্রমাগত পাক খাচ্ছে। তার ডানার শব্দ যেন রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। দেহটা ধীরে ধীরে এগিয়ে এসে নিশার শরীরের উপরে উঠে আসছে। প্রচণ্ড ভয়েও নিশা নিজের চোখের পাতা বন্ধ করতে পারছে না। দেহটা তার লম্বা জিভটা নিশার শরীরে বুলিয়ে নেয় একবার, তারপর মুখটা নামিয়ে আনে ওর ঠিক পেটের কাছে। রক্তমাখা হাত দিয়ে ছিঁড়ে ফেলে নিশার পেটটা। বিভৎস যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে অমানিসা। কেবল তার নিথর দেহের ওপর বসে বসে নাড়ি ভুঁড়ি আর তাজা মাংস চিবিয়ে চলে সেই ভয়ানক অপদেবতা। মা দেখো, এটা ওই ঘর থেকে পেলাম। কি রে রিভু? একটা ড্রিম ক্যাচার। বাহ, কি সুন্দর এটা! এই ফ্ল্যাটটা আগে যাদের ছিল তাদেরই হবে মনে হয়। তোমার মাথার কাছে লাগিয়ে রাখ। আমার কাছে কেন? তোর কাছেই রাখ না। না মা, আমার বোন আসবে তো। তুমি সুন্দর স্বপ্ন দেখলে আমার বোনটাও ভালো করে ঘুমাবে। ওরে পাকা ছেলে, তুই কি করে জানলি? ভাই না বোন? বোনই আসবে। আমাকে ভাই ফোঁটা দেবে তো, দেখবে বোনই আসবে। মা ছেলের খুনসুটি ও আদর মাখা কথাবার্তায় ভরে ওঠে ঘরটা। কিন্তু ওরা কেউই লক্ষ্য করে না কালো নীল সুতোর ড্রিম ক্যাচারটার একটা বিশেষ জায়গায় ছোট্ট লাল সুতো দিয়ে একটা গিট বাঁধা। এতক্ষণ শুনছিলেন নবনীতা মণ্ডলের লেখা গল্প ড্রিম ক্যাচার। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন। এছাড়াও ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন।